প্রথম প্রেম কখনোই ভোলা যায় না। আর কিছু সম্পর্কের শেষ না থাকলেও অনুভূতির মৃত্যু হয় না। 96 ঠিক তেমনই এক ভালোবাসার গল্প, যেখানে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু অনুভূতি রয়ে যায় ঠিক আগের মতোই। স্কুল জীবনের মিষ্টি প্রেম, দীর্ঘদিন পর পুরনো স্মৃতির পুনর্জাগরণ, আর না বলা হাজারো আবেগ। এই মুভিটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে এক নস্টালজিয়ার আবেগ ঘন জগতে। রাম ও জানুর প্রেম কি শুধুই স্মৃতির পাতায় আটকে থাকবে, নাকি নতুন করে জেগে উঠবে? আজকের এক্সপ্লেনেশনে আমরা খুঁজে বের করব মুভির প্রতিটি আবেগময় মুহূর্ত, লুকানো বার্তা, আর হৃদয়স্পর্শী সংলাপের অর্থ, যার শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। আজকের গল্পটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রামকে নিয়ে। এক কথায় বলা চলে একজন ভবঘুরে। সে অনেক স্টুডেন্টদেরকেও ফটোগ্রাফি শেখায়। প্রফেশনের সাথে সাথে রামের অ্যাটিটিউডটাও খুবই আকর্ষণীয়। তাই তার স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকেই রামকে তাদের আইডল মনে করে। আর তার মধ্যে একটি মেয়ে প্রভা রামকে ভীষণ পছন্দ করে। একদিন ক্লাস শেষে রাম জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কেউ কি ড্রাইভ করতে পারো? প্রভা উত্তর দেয়, আমি জানি। সেই দিন রামের কথা মতো প্রভা রামের বাসার সামনে আসে। প্রভা খেয়াল করেছিল রাম ক্লাসের মধ্যে অনেকটাই টায়ার্ড ছিল, তাই সে নিজের গাড়ির সিটটাকে ফোল্ড করে দেয়। রাম এসে সিটটাতে শুয়ে পড়লে প্রভা খুব যত্ন সহকারে সিট বেল্টটা লাগিয়ে দেয়, যাতে রামের ঘুমটা ভেঙে না যায়। সে রামকে এতটাই পছন্দ করে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই রাম দেখতে পায় তারা আসলে তাদের গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছে। এরপর রাম খুবই এক্সাইটেড হয়ে প্রভাকে তাদের গ্রাম ঘুরে দেখাতে থাকে, যেখানে তার ছোটবেলাটা কেটেছে। কিন্তু একটা ব্রিজ দেখে রাম একদমই থমকে যায়। কিন্তু কেন? এই ব্রিজে কি এমন স্মৃতি রয়েছে যা তাকে বাকরুদ্ধ করে দিল? ধীরে ধীরে গাড়ি রামের স্কুলের সামনে চলে আসে, যেখানে তার অনেক স্মৃতি রয়েছে। কিন্তু কর্মব্যস্ততার কারণে 22 বছর হলো এখানে আর আসা হয়নি। তাই রাম গাড়ি থেকে নেমে সোজা স্কুলের মধ্যে চলে যায়। স্কুলের ভেতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে রাম, আর তার পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এতদিন পর স্কুলে এসে তার পুরনো বন্ধুগুলোর সাথে কথা বলতে ইচ্ছে করে। তাই সে প্রথমে তার বন্ধু মুরলিকে কল করে, আর এরপর তার সবথেকে কাছের বান্ধবী শোভাকেও কল করে। কিন্তু শোভার কাছে সবার নাম্বার নেই। এরপর মুরলি জানায় তাদের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে মুরলি রামকে অ্যাড করে দিলে সবাই রামের সাথে কথা বলতে শুরু করে। রাম তখন তার ছোটবেলার বন্ধুদেরকে পেয়ে চুটিয়ে আড্ডা দিচ্ছিল। কিন্তু এদিকে পাশে বসে থাকা প্রভা কিছুটা বোর ফিল করছিল। যাই হোক, তারা বন্ধুরা মিলে ডিসাইড করে আজ থেকে ঠিক 2 মাস পর তারা রিইউনিয়ন করবে। আর ঠিক 2 মাস পর সব বন্ধুরা আবার এক জায়গায় মিলিত হয়, যেখানে তারা যেন ঠিক সেই ছোটবেলাটাই ফিরে গিয়েছে। সবাই খুব হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে রাম চলে আসে। রামকে দেখে তারা সবাই অনেক খুশি হয়। যাই হোক, তারা অনেক বেশি মজা করছিল। এক পর্যায়ে শোভা জিজ্ঞেস করে সবাই চলে এসেছে কিনা। মুরলি তখন জানায় মোটামুটি সবাই চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত একজন আসতে বাকি, আর সে ছিল জানু। শুনতেই রামের হার্টবিট বেড়ে যায়। সে যেন ছোটবেলার সেই অনুভূতিটা আবার ফিল করতে শুরু করেছে। এবার রাম স্মৃতিচারণ করতে থাকে। জানু অনেক ভালো গান গাইতো, তাই তার বাবা মা একজন বিখ্যাত গায়িকার নামে তার নাম রেখেছিল এস জানকী। জানুর মুখে গান শুনলে এটা মনে হতো যে জানু নয়, বরং শিল্পীরাই জানুর গানগুলো নকল করে। জানুর গানের সাথে সাথে জানুর প্রতি আমিও মুগ্ধ ছিলাম। কিন্ডারগার্টেন থেকে শুরু করে আমরা একই সাথে লেখাপড়া করেছি। আর আমি শুধুমাত্র জানুর কথাই শুনতাম, তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। সেই ছিল আমার ক্লাসে 90% অ্যাটেন্ড থাকার কারণ। আমার কিছু হলে কেউ না বুঝলেও সে ঠিকই বুঝে যেত। এমনকি আমি যে তাকে এতটা ভালোবাসতাম সেটা সে নিজেও জানতো। কিন্তু এটা কখনো বলা হয়নি। আমি যখনই মন্দিরে যেতাম শুধু একটা জিনিসই চাইতাম, জানু যেন কখনোই আমার চোখের আড়াল না হয়। একদিন জানু স্কুলে আসে না, কিন্তু আমার চোখ শুধুমাত্র জানুকেই খুঁজছিল। আমার কোনো কিছুতেই মন বসছিল না। এক পর্যায়ে একজনের কাছ থেকে জানুর বাড়ির ঠিকানা নিয়ে আমি আর শোভা জানুর বাড়ি খুঁজতে শুরু করি। অনেক খোঁজাখুঁজি করার পরেও জানুর বাড়ি কোথাও খুঁজে পাই না আমরা। তারপর হতাশ হয়ে বাড়িতে ফিরে আসি। আমার মনে শুধুমাত্র একটাই প্রশ্ন ছিল, জানু কেন স্কুলে আসলো না? তাহলে কি তার কিছু হয়েছে? এরপর পরপর 2 দিন স্কুল বন্ধ থাকে, আর আমার 2টি দিনই খুব বাজেভাবে কাটে। যথারীতি স্কুল খুললে আমি অনেক উৎসাহ নিয়ে স্কুলে যাই। আজ আমার জানুর সাথে দেখা হবে। এরপর হঠাৎ জানু ক্লাসে আসে। তাকে একটি মেয়ে ধরাধরি করে ক্লাসের মধ্যে নিয়ে এসেছে।
এটা দেখে আমি বুঝে যাই আমার জানু অসুস্থ হয়েছে। যাই হোক, ক্লাসের সবাই তার কাছে গিয়ে খোঁজ খবর নিতে থাকে। আমার মন বলছিল জানুর সাথে গিয়ে কথা বলি, তার খোঁজ নিই। কিন্তু আজও যেন কোনো একটা অজানা কিছু আমাকে আটকে ধরেছে। কিন্তু তখনই জানু আমার দিকে ঘুরে তাকায়। আর আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছিল। কিন্তু এটুকু বুঝেছিলাম যে এটাই আমার জীবনের একমাত্র চাওয়া। এরপর থেকে জানুর সাথে কখনোই স্বাভাবিকভাবে কথা বলতে পারিনি। আর সে আমার সামনে এলেই আমার মধ্যে একটা লজ্জা আর অস্থিরতা কাজ করে। আর এই বিষয়গুলো আমি আমার বান্ধবী শোভাকে না বলে থাকতে পারিনি। এরপর থেকেই আমাদের মধ্যে শুধু চোখে চোখেই কথা হতো। কিন্তু কেউ এই বিষয়টি ধরতে না পারলেও আমার বন্ধু সতীশ বিষয়টা বুঝে ফেলে। আর সতীশের কাছ থেকে মুরলিও জানতে পারে। একদিন ক্লাস শেষে জানু আমাকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি লজ্জায় বলি না। এরপর জানুর বার্থডেতে জানু চকলেট নিয়ে আমার সামনে হাজির হয়। আমি লজ্জায় সেখান থেকে দৌড়ে পালাবো, তখনই আমার বন্ধুরা আমাকে চেপে ধরে। তখনই অনবরত আমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে আর হার্টবিটও বেড়ে যায়। জানু আমাকে জিজ্ঞাসা করে, কি হলো, তুমি এমন ভয় পাচ্ছ কেন? আমার অবস্থা দেখে শোভা থমকে যায়। জানুও জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? নিজের হাতটা আমার বুকে রাখতেই সাথে সাথে আমি সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যাই। জানু বুঝতে পারে না সে আসলে কি করেছে, কিন্তু এখন আমার সব কিছুই যে জানু সেটা সে বুঝেই যায়। দেখতে দেখতে আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসে। আজ জানুর সাথে সাথে আমারও মনটা অনেক খারাপ, কারণ আগামী 2 মাস আমাদের দেখা হবে না। পরীক্ষা শেষে জানু বলছিল, তাহলে আজ চলি। এটা বলে জানু এখান থেকে চলে যায়। কিন্তু জানুর চোখ বলছিল সে আমার সাথেই থাকতে চায়। তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানু আবার ফিরে আসে আর আমার ইউনিফর্মটাতে কলমের কালি ছিটিয়ে দিয়ে বলে, আমাকে ভুলে যেও না, হ্যাপি হলিডে। সাথে সাথে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। এরপর সিন বর্তমানে দেখানো হয়। আজও জানু আসবে বলে রাম লজ্জায় ভয়ে এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ঠিক যেন সেই ক্লাস 10-এর রামের মতোই। এভাবেই কিছু সময় যাওয়ার পর জানু এখানে এসে পৌঁছায়। জানুকে দেখে এখানকার সবাই অনেক খুশি হয়। জানু এখন সিঙ্গাপুরে থাকে। অনেকদিন পর স্কুলের বন্ধুদের দেখে জানু অনেক বেশি খুশি হয়, কিন্তু তার চোখ যেন আজ কাউকে খুঁজছে। এরপর সতীশ যায় রামকে ডাকতে, কিন্তু অনেক জোর করলেও রাম কিছুতেই জানুর সামনে আসবে না। এবার এসব কিছু দেখে জানু জিজ্ঞাসা করে, কি হয়েছে? সাথে সাথে শোভা উত্তর দেয়, এখানে রামও এসেছে। রামের কথা শুনতেই জানুর হার্টবিট বেড়ে যায়। আর এবার জানু সেই দিনের কথা মনে পড়ে যায়। 2 মাস ছুটি কাটানোর পর অনেক খুশি মনেই আমি কলেজে যাই, কারণ আজ রামের সাথে আমার দেখা হবে। স্কুলে সবার ভিড়ে আমি রামকেই খুঁজতে থাকি। সেখানে সব বন্ধুদেরকে দেখতে পেলেও রামকে কোথাও খুঁজে পাই না। তাই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। টিচার যখন সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছিল, কিন্তু রামের নাম ডাকছিল না। তাই একটা ছেলে উঠে বলে, ম্যাম, আপনি মনে হয় রামের নামটা ডাকতে ভুলে গিয়েছেন। তখন ম্যাম জানায়, রামের নাম রেজিস্টারেই নেই। তাই এবার আমরা সবাই বাকি সেকশনগুলোতে খবর নিয়ে জানতে পারি রাম অন্য কোনো সেকশনেও ভর্তি হয়নি। তাই আমি এক বুক হতাশা নিয়ে অফিস রুমে চলে যাই। আর সেখানে গিয়ে জানতে পারি রাম ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে গিয়েছে। শুনতে আমার মনটা অনেক ভেঙে যায়। মনে হতে থাকে আমার সব কিছু যেন হারিয়ে গিয়েছে। সতীশ আর মুরলিকে পাঠাই রামের বাড়িতে, কিন্তু রামের বাড়িতে তালা ঝুলানো ছিল। তাই তারা একটি লোকের থেকে জানতে পারে রামের বাবা নাকি অনেক টাকার ঋণ ছিল। তাই সবকিছু বিক্রি করে তারা এখান থেকে রাতারাতি চেন্নাই চলে গিয়েছে। এটা শুনে আমি পুরোই ভেঙে পড়ি। আমার এই কলেজে আর ভালোই লাগে না। যে গান আমার জীবন ছিল সেই গান করাও আমি বাদ দিয়ে দিই। রামের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি যেন একদমই নির্জীব হয়ে যাই। আর এবার বর্তমানে জানু রামের কাছে আসে, যেন সেই ক্লাস 10-এর রাম আজও তার জন্যই অপেক্ষা করছে। অনেক কষ্ট করে রাম জানুর দিকে তাকায়। জানু বলে, তুমি কেমন আছো রাম? কি করছো এখন? সেই ক্লাস 10-এর মতো করেই রাম উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জানু এখন দেখতে পাই রাম অনেক অস্বস্তিতে আছে। আর সাথে সাথে রামের বুকে হাত দিয়ে স্পর্শ করে তাকে নর্মাল করার চেষ্টা করে। আর সেই সাথে সাথেই ক্লাস 10-এর মতো করে রাম সেখানেই আবার সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসব কিছু শুনে শোভা রামকে বকাবকি করতে থাকে যে এতদিন পর জানু সিঙ্গাপুর থেকে এখানে এসেছে, আর এখন তার বিয়েও হয়ে গিয়েছে, এমনকি একটা মেয়েও আছে তার। তুমি তার মেয়ের খবর নেবে কি? এখনো তোমার এই অবস্থা? শুনে রাম পুরোই থমকে যায়। এরপর যখন জানতে পারে জানু এখনো না খেয়ে আছে, সাথে সাথে রাম এখান থেকে উঠে চলে যায়।
আর যত্ন সহকারে একটা প্লেট সাজিয়ে নিয়ে জানুর কাছে চলে আসে। জানু খাবার খাচ্ছিল আর রাম এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে জানুকে দেখছিল। এখানে তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন ঠিক 22 বছর আগের সেই জায়গা থেকেই নতুন করে শুরু করেছে। এবার জানু রামকে বলে, তুমিও তো কিছুই খাওনি। তাই বলে নিজের এঁটো প্লেটটা রামের দিকে এগিয়ে দেয়। এবার রাম জানুর এঁটো প্লেট থেকে খাবার খেতে শুরু করে। আর এই সব কিছু দেখে তাদের বন্ধুরা বলছিল, এদের মধ্যে আবার নতুন করে কিছু হয়ে যাবে না তো? তখন পাশের থেকে আরেকজন বলে, তাহলে তো সিঙ্গাপুর থেকে জানুর হাজবেন্ড আমাদের সবার ঈদ দীপাবলি এখানেই শেষ করে দেবে। এভাবেই তাদের মধ্যে অনেক আড্ডা হয়। আর তারপর তাদের রিইউনিয়ন এখানেই শেষ হয়ে যায়। জানু কাল সকালে এখান থেকে সিঙ্গাপুরে চলে যাবে। এবার শোভা জানুকে বলে, আর কয়েকটা দিন তাদের সাথে থেকে গেলে হতো না? কিন্তু জানু জানাই তার মেয়ে বাড়িতে একা রয়েছে, তাই তাকে যেতেই হবে। এবার তারা সবাই জানুর মেয়েকে দেখতে চায়। তখন রামের পালা আসলে রাম এক দৃষ্টিতে জানুর মেয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে পাশের থেকে শোভা বলে, এজন্যই সময় মতো বিয়ে করে নিতে হয়, তাহলে অন্যের বাচ্চার দিকে এভাবে তাকানো লাগে না। সাথে সাথে জানু চমকে গিয়ে জিজ্ঞাসা করে, কি রাম এখনো বিয়ে করনি? কিন্তু কেন? রাম তখন হতভম্ব হয়ে উত্তর দেয়, মানে আসলে আমার বাবা আমার জন্য মেয়ে খুঁজছে। এবার সতীশ রামকে গাড়িতে পাঠিয়ে দিয়ে জানুকে বলে, আসলে রামের বাবা এখন বেঁচে নেই। রাম তোমার সামনে সবকিছুই গুলিয়ে ফেলেছে, এজন্য নিজের বাবা মারা যাওয়ার কথাটাও সে ভুলে গিয়েছে। এরপর রাম শোভা আর জানুকে ড্রপ করার জন্য যায়। যদিও রামের প্রথমে জানুকে ড্রপ করার কথা ছিল, কিন্তু সে প্রথমেই শোভাকে ড্রপ করে দেয় আর তারপরে জানুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবার জানু রামকে জিজ্ঞেস করে, রাম তুমি কেন বিয়ে করনি? রাম কারণটা কোনোভাবেই তাকে বলতে চায় না। এর মধ্যে রাম বলে, জানু তোমার হোটেল চলে এসেছে। জানু তখন বলে, তুমি এখনই আমাকে ড্রপ করে দেবে? রাম বলে, না, কাল আমি তোমাকে এয়ারপোর্টেও ড্রপ করতে আসবো, তুমি বরং আমার নাম্বারটা রাখো। জানু রামের নাম্বারটা নিয়ে রুমে চলে আসে, কিন্তু সে রামকে নিয়েই ভাবতে থাকে। এরপর সে রামকে কল করে বলে, রাম তুমি কি চলে গিয়েছো? বলো না তুমি কোথায় আছো? তুমি কি অনেক দূরে চলে গিয়েছো? তখন রাম অপর প্রান্ত থেকে বলে, তুমি আমাকে যেখানে রেখে গিয়েছিলে আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। শুনতে জানু অবাক হয়ে যায়। আসলে আজও রাম সেখানেই দাঁড়িয়ে আছে, যেখানে 22 বছর আগে জানু তাকে ছেড়ে গিয়েছিল। আজও সে বিয়ে করেনি, তার কোনো সংসার নেই। আজও সে কাউকেই ভালোবাসে না। এখনো জানুকে সে ততটাই ভালোবাসে যতটা সে ক্লাস 10-এ তাকে বাসত। কিন্তু জানু আজ অনেকটাই এগিয়ে গিয়েছে, তার সংসার হয়েছে, পরিবার আছে। কিন্তু তাদের এই সাক্ষাৎ কী ঘটাতে চলেছে তাদের জীবনে জানতে হলে ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এরপর রাম জানুকে আবার গাড়িতে নিয়ে বেরিয়ে যায়। রাম তখন জিজ্ঞাসা করে, তাহলে আমরা এখন কোথায় যাব? জানু বলে, প্রথমে আমরা একটা সেলুনে যাব। আর সেখানে গিয়ে জানু রামকে ঠিক সেই ক্লাস 10 স্ট্যান্ডার্ডের মতো করে চুল দাড়ি কাটায়। এবার রাম নিজের নতুন গেটআপে জানুর সামনে আসতে লজ্জা পাচ্ছিল। সে জানুর দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না পর্যন্ত। এবার রামের এমন অবস্থা দেখে জানু তার কাছে জিজ্ঞাসা করে, রাম তুমি কি এখনো ভার্জিন? এবার রাম বলে, তুমি সিঙ্গাপুরে গিয়ে অনেক দুষ্টু হয়ে গিয়েছো, এসব কেমন কথা বলছো তুমি? এবার জানু রামের হাতটি নিয়ে নিজের মাথায় ধরে আর বলে, এবার সত্যিটা বলো। তখন রাম বলে, হ্যাঁ। এবার জানু বলে, তাহলে তুমি এতদিন কারোর সাথে কোনো রিলেশন করোনি? রাম বলে, আসলে অনেকেই আমাকে পছন্দ করলেও আমার কাউকে পছন্দ হয়নি। তবে কলেজ শেষ করার দিন একটি মেয়ে আমাকে প্রপোজ করেছিল। সে আমাকে কলেজ থেকেই পছন্দ করত। কিন্তু সেদিন আমি তাকে সত্যিটা বলে দিয়েছিলাম। জানু বলে, কি বলেছিলে তুমি? রাম বলে, তোমার কথা বলে দিয়েছিলাম। এর 3 মাস পর মেয়েটি আমাকে বিয়ের দাওয়াত দিয়েছিল। আর সে বলেছিল বিয়ের দিনও নাকি সে আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু আমি আর সেখানে যাইনি। এইসব কথা শুনে জানু জিজ্ঞেস করে, সেদিন তুমি আমাকে কেন ছেড়ে গেলে রাম? সবকিছুই কেন জানি আমার কাছে অকারণ মনে হতো। কারো কাছে কিছু না বলতে পারতাম, না নিজে সহ্য করতে পারতাম। আমি তো প্রায় আমার পড়ালেখাও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে যাতে আমাকে বিয়ে না দিয়ে দেয়, তাই আমি কোনো রকমে কলেজটা কমপ্লিট করেছিলাম। তখন কোনো বন্ধুর সাথে দেখা হলে ভাবতাম সে হয়তো তোমার কথাই আমাকে বলবে, কিন্তু আমি তোমার কোনো খোঁজ পাইনি। এরই মাঝে আমার বোন পালিয়ে বিয়ে করে নেয়, আর সেজন্যই আমার বাবা 2 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক করে। আর আমি আমার বাবার উপরে কথা বলতে পারিনি।
তাছাড়া আমি কি বলতাম? একজন ট্রেন স্ট্যান্ডার্ডের ছেলেকে আমি ভালোবেসেছি। সে আমাকে রেখে চলে গিয়েছে। আমি আমার বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম। তুমি আমাকে এসে বলবে আর আমি তোমার হাত ধরে পালিয়ে যাব। কিন্তু তুমি আসোনি। জানুর মুখে এসব কথা শুনে একেবারে হতবাক হয়ে যায় রাম। সে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এবার রাম জানুকে নিয়ে আবার হোটেলে চলে আসে। আর জানু বলে, "রাম, তুমি আমাকে ভুল বুঝো না। আমি সবসময় তোমাকে এই কথাগুলো বলতে চাইতাম। কিন্তু আজ উপরওয়ালা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে।" এবার রাম বলে, "জানু, আমি তোমার কলেজে গিয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি তোমাকে খবরও পাঠিয়েছিলাম।" এবার জানু বলে, "প্লিজ রাম, এটা নিয়ে ইয়ার্কি করো না প্লিজ।" তখন রাম বলে, "সত্যিই আমি সেদিন তোমার কলেজে গিয়েছিলাম। ঠিক ৩ বছর পর চেন্নাই থেকে আমি তোমার সাথে দেখা করার জন্য আসি। কিন্তু তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই একটি মেয়েকে দিয়ে তোমার কাছে খবর পাঠাই। আসলে মেয়েটি তখন জানুকে গিয়ে রামের খবর দিলে জানু মেয়েটাকে অপমান করে তাড়িয়ে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, জানু বাইরের দিকে তাকাতেই মেয়েটির উপরে অনেক বেশি চিৎকার করতে থাকে। কারণ মেয়েটি রামের নাম সেদিন মনে করে বলতে পারেনি। জানু মেয়েটাকে বলেছিল, "এটা কলেজ। তুমি কি এখানে লেখাপড়া করতে এসেছো? নাকি প্রেমপত্র আদান-প্রদান করতে এসেছো?" আর এগুলো সবকিছুই মেয়েটি রামকে গিয়ে বললে রামের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সেভাবে ৩ বছরে হয়তো অনেক কিছুই বদলে গিয়েছে। রাম নিজের বুকে জমে থাকা ভালোবাসার কথা জানাতে না পেরে আবার চেন্নাইতে ফিরে আসে। এসব কিছু শুনে জানু কান্না করতে করতে হোটেলের রুমে চলে যায়। রামও তার পিছু করতে করতে হোটেলে গিয়ে দেখতে পায় জানু নিজের কপাল চাপড়াতে চাপড়াতে অনেক কান্না করছে। জানু বলে, "আমি সেদিন তোমাকে দেখিনি রাম, আমি তোমাকে দেখিনি। আসলে একটি ছেলে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতো। আর সেদিন যখন মেয়েটি আমাকে তোমার কথা বলতে এসেছিল, তখন সে তোমার নামটি বলতে পারেনি। আর আমি তখনই বাইরের দিকে তাকিয়ে সেই ছেলেটিকে দেখতে পেয়েছিলাম। তাই আমি মেয়েটিকে অনেক খারাপভাবে অপমান করেছিলাম। আমি যদি একবার জানতে পারতাম তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাহলে আজ আমাদের এমন অবস্থা হতো না রাম।" জানু তখন জিজ্ঞেস করে, "তুমি আমার সম্পর্কে কিভাবে জানতে পেরেছিলে?" তখন রাম বলে, "আমি বন্ধু-বান্ধবদের মাধ্যমে তোমার সবকিছুই জানতে পারতাম। আমি সবসময় তোমার উপর নজর রাখতাম। আমি প্রতি সপ্তাহে একবার কলেজ ফাঁকি দিয়ে তোমার কলেজে আসতাম আর তোমার পিছু করতে করতে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতাম। কিন্তু তুমি পেছনে তাকাতেই আমি লুকিয়ে যেতাম। ওই ছেলেটাকে আমি পিটিয়ে তোমার পেছন থেকে ছাড়িয়েছিলাম। আর কলেজের অ্যানুয়াল ফাংশনের দিন প্রথমবার আমি তোমাকে শাড়িতে দেখেছিলাম। একটা গাঢ় নীল বর্ণের শাড়িতে। মনে হচ্ছিল আকাশ থেকে পরী নেমে এসেছে। তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে ইচ্ছা করছিল, যেখান থেকে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আর ওই দিনের পর আমি তোমাকে শাড়িতে দেখেছিলাম তোমার বিয়ের দিন। রক্তবর্ণের শাড়িতে তোমাকে খুবই সুন্দর লাগছিল। আমি লোকের ভিড়ে তোমাকে এক দৃষ্টিতে দেখছিলাম। কিন্তু মালা বদলের সময় আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। এক দৌড়ে চলে গিয়েছিলাম সেই সানাইয়ের শব্দ যত দূর যায় তার থেকে অনেক দূরে। আর সেদিনের সেই চাপা কষ্টটা আজ যেন আবার নতুন করে আমাকে জ্বালা দিতে শুরু করেছে।" রাম তখন এখান থেকে বেরিয়ে যেতে চায়। এবার জানু তাকে আটকে ধরে বলে, "আজ ২২ বছর পর তোমার সাথে আবার দেখা হয়েছে। আমি তোমাকে যেতে দেব না। আজ তুমি আমার সাথেই এখানেই থাকবে।" এবার তাকে না করতে পারে না রাম। তাই তারা দুজনেই আবার বাইরে চলে আসে। খোলা রাস্তায় তারা দুজন একজন আরেকজনের পাশাপাশি হাঁটতে থাকে। আর এভাবেই হাঁটতে হাঁটতে একটা কফি শপে চলে আসে, যেখানে দেখা যায় রামের স্টুডেন্টরাও কফি খেতে এসেছে। তখন সেখানে প্রভাও ছিল। প্রভা বলে, "আমি তো আপনাকে দেখে চিনতেই পারিনি স্যার। আপনার সাথে ওটা কে? ওটা কি আপনার ওয়াইফ? আমরা তো জানতামই না যে আপনি বিয়ে করেছেন।" তখন মেয়েগুলো জানুর কাছে জিজ্ঞাসা করলে জানু বলে, "আসলে আমাদের লাভ ম্যারেজ। এজন্য তোমাদের স্যার তোমাদেরকে আমার বিষয়ে কিছুই বলে না।" এবার মেয়েগুলো অনেক বেশি ইন্টারেস্টেড হয় তাদের প্রেমের গল্প শোনার জন্য। তখন জানু সেদিনকের সেই মিথ্যা গল্প শোনাতে থাকে। ৩ বছর পর রাম যখন আমার কলেজে যায়, আমি তখনই দৌড়ে রামের কাছে চলে আসি। আজ আমি ওকে ৩ বছর পর দেখছি। ও আর স্কুলের ছেলেটা নেই। দাড়ি মোছওয়ালা একজন সিংহের মতো দাঁড়িয়ে আছে আমার জন্য, যার জন্য আমিও এতদিন অপেক্ষা করেছি। মনে হচ্ছিল আমার সমস্ত রাগ অভিমান ওর উপর ঢেলে দেব, কিন্তু আমি সেটা করতে পারিনি। কাছে যেতেই আমি তাকে জড়িয়ে ধরেছি। এখন তার এই মিথ্যে গল্প শুনে প্রভা সহ রামের চোখটাও জলে ভেসে যায়। প্রভা তখন বেরিয়ে যাওয়ার সময় জানুকে কিছু একটা বলে, যেটা আমরা আরও সামনে গিয়ে জানতে পারবো। এরপর এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় রাম জানুকে বলে, "এখান থেকে হোটেল যতটা দূরে তার থেকেও অনেক বেশি কাছে আমার বাসা। তুমি যদি চাও তাহলে আমার বাসায় যেতে পারো।" এরপর তারা রামের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে জানু নিজের হাতে রান্না করে রামকে খাওয়ায়। আর খাওয়ার শেষে রাম জানুকে জিজ্ঞাসা করছিল
জানু, তুমি খুশি আছো তো? জানু তখন বলে, বিয়ের পর যখন প্রথম সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন আমার অনেক খারাপ লাগতো। কিন্তু আমার হাসব্যান্ডও অনেক বেশি দায়িত্বশীল আর সে আমার অনেক বেশি যত্ন নেয়। তাই আমি এখন ভালোই আছি। প্রিয় মানুষটি ভালো আছে শুনে রামও অনেক খুশি হয়। এরই মধ্যে লোডশেডিং হয়ে যায়। সাথে সাথে রাম লাইট আনার জন্য গেলে জানু সেই গানটি গাইতে শুরু করে, যেটা শোনার জন্য রাম অনেক দিন থেকে অপেক্ষা করে আছে। এরপর রাম তার স্মৃতির বাক্স খুলে জানুর স্মৃতি দেখাতে থাকে, যেখানে তার সেই কালি মাখানো শার্টটি এখনো স্মৃতি করে রেখে দিয়েছে সে। এখানে একটা প্রেমপত্রও ছিল, যেটা রাম জানুকে লিখেছিল, কিন্তু সে কখনো জানুকে সেটা দিতে পারেনি। আজ সে জানুকে পড়ে শোনাতে থাকে, যেটা শুনতে শুনতে জানু ঘুমিয়ে পড়ে। আর রাম প্রাণ ভরে জানুকে দেখতে থাকে। এর কিছুক্ষণ পরেই জানুর ঘুম ভেঙে যায়। আর সে রামকে বলে, রাম, তুমি কি জানো প্রভা আমাকে কি বলেছে? সে আমাকে বলেছে রাম স্যার অনেক ভালো, আপনি তাকে আগলে রাখবেন। আর আপনি অনেক ভাগ্যবান যে রাম স্যারের মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। এরই মধ্যে জানুর ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাই রাম জানুকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। গাড়ির মধ্যে জানু নিজের হাতটা গিয়ার শিফটের উপর রাখে। তখন রাম সেখানে হাত রাখতেই চমকে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর তারা এভাবেই পুরো রাস্তা যায়। আর এরপর এয়ারপোর্টে পৌঁছালে জানু রামকে বলে, রাম, আরও কিছুটা সময় তোমার সাথে থাকি না আমি? কিন্তু এবার তো রামের বাইরে বেরিয়ে যেতে হবে। তাই সে একটা প্লেন টিকিট কেনে। আর জানু ফ্লাইটে ওঠা পর্যন্ত জানুর সাথেই থাকে, যেটা দেখে জানু অনেক বেশি খুশি হয়। এবার রাম তার সমস্ত লজ্জা ভয় ভেঙে এক দৃষ্টিতে জানুর দিকে তাকিয়ে থাকে। আর জানু কান্না করতে করতে রামের চোখটা সরানোর চেষ্টা করে। জানু কোনোভাবেই রামের চোখের দিকে তাকাতে পারছে না। এরপর জানু একরাশ কষ্ট নিয়ে ফ্লাইটে ওঠে। আর রাম এক বুক স্মৃতি নিয়ে তার বাড়ির দিকে ফিরতে থাকে। বাড়িতে ফিরে ব্যালকনিতে জানুর বৃষ্টি ভেজা সেই কাপড়গুলো দেখতে পায় সে। আর তার স্মৃতির বক্সে যত্ন করে গুছিয়ে রাখে। আজ ২২ বছর পর দেখা হওয়ায় জানু এটা জানতে পেরেছে যে রাম তাকে ঠকায়নি। রাম সেদিন তার জন্য ছুটে গিয়েছিল, কিন্তু সেদিন একটা ছোট্ট ভুলের কারণে আজ তাদের মধ্যে এতটা দূরত্ব বেড়ে গিয়েছে। অন্যদিকে রাম বুঝতে পেরেছে জানু তার জন্য অনেকটাই অপেক্ষা করেছে, জানু তাকে অনেকটাই ভালোবাসে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি থেকে সে কোনোভাবেই রামের কাছে ফিরে আসতে পারবে না। আর হয়তো এভাবেই জানুর স্মৃতি নিয়ে রাম নিজের পুরো জীবনটা কাটিয়ে দেবে। এভাবেই বুক ভরা কষ্ট নিয়ে অসমাপ্ত এই প্রেমের গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর এমন বাছাই করা মুভির গল্প শুনতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না।